My name is Adjunct Associate Professor Catherine Currow from Sydney. It's my pleasure to be here today at the Apollo Gleneagles Hospital to meet with the excellent multidisciplinary team in the Child Development Centre. I'm here because we have a collaboration in teaching postgraduate paediatric education to doctors, and it's wonderful to see a similar setup to what we have in Sydney that includes early intervention for children with concerns about their development or with known disability to help them achieve their best potential physically, mentally and emotionally. And it's wonderful to be part of the scene today in recording this session to see and meet the team members who contribute to this centre. Thank you, Catherine. নমস্কার, শুভ সন্ধ্যা মৃন্ময়, সকলকে সুস্বাগতম। চ্যানেল ভিশন ডক্টর অঞ্জন ভট্টাচার্য, তার সিডিসি এবং নবজাতকের টিম। তো আমরা প্রায়শই বলে থাকি, শুনে থাকি, এবং অভিভাবক যারা তারাও বলে থাকেন কলকাতা ডেভেলপমেন্ট মডেল। তারা প্রোগ্রাম অফ কেয়ারে এসে কলকাতা ডেভেলপমেন্ট মডেলের কথা শুনতে বা জানতে পারেন। এই কলকাতা ডেভেলপমেন্টাল মডেল সেটা কী বিষয়টা? বহু মানুষের আগ্রহ আছে, অনুসন্ধিৎসা আছে। আমরা সেটা নিয়েই শুনব, কারণ বাবা মারাও তো বলছেন। আমরা চলে যাই সরাসরি ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবুই বরঞ্চ আপনাদেরকে বলুন, এই কলকাতা ডেভেলপমেন্টাল মডেল সেটা সারা বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে, তার ভেতরে অন্তর্নিহিত কী রয়েছে। আমি ক্যামেরা ফিরিয়ে দিই ডক্টর অঞ্জন ভট্টাচার্যের কাছে। কলকাতা ডেভেলপমেন্ট মডেল এমন একটি মডেল যেটাকে বলা হয় ইউনিভার্সাল কেয়ার পাথওয়ে। নানান রকম স্পেশাল নিডস আছে তো, কোনো বাচ্চার অটিজম, কোনো বাচ্চার এডিএইচডি, কোনো বাচ্চার লার্নিং ডিসেবিলিটি, কোনো বাচ্চার সেরিব্রাল পলসি, এক একটার এক এক রকম। আমাদের দেশে বাবা মারা তো আর এগুলো আলাদা করে জেনে বুঝে আসছেন না। অনেকে এইসব রোগের নামই শোনেননি, তারা আসছেন সমস্যা নিয়ে। এই যে সমস্যাটা নিয়ে তারা আসছেন, সেটার পিছনে যে এত বড় বড় রোগ লুকিয়ে থাকতে পারে ভেবে দেখুন। একটা বাচ্চা দুষ্টুমি করছে, আপনি তার একটা নাম দিয়ে দিলেন এডিএইচডি, বা বলে দিন এটা তার লার্নিং ডিসেবিলিটির থেকে আসছে, বা ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া এসব কথা বললেন। বাবা মার পক্ষে বোঝাই সম্ভব নয় কি বলছে ডাক্তার। যে কারণে আমরা শুরু করেছি আমাদের দেশে পেরেন্ট ট্রেনিং প্রোগ্রাম দিয়ে, পেরেন্ট ট্রেনিং, বাবা মাকে শেখানো। 2020 সাল থেকে বিশ্বে এই পদ্ধতিটি সর্বস্বীকৃত হয়ে গেছে। বলছে বেস্ট প্র্যাকটিস। কিসে বলছে? বলছে অটিজমের ক্ষেত্রে তো নিশ্চয়ভাবে প্রমাণ হয়েছে যে বাবা মাকে শিখিয়ে ডেভেলপমেন্টাল ট্রিটমেন্ট করলে সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। সব থেকে ভালো রেজাল্ট তাতেই পাওয়া যায়। তো আমাদের এই যে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, বা ভারতবর্ষের যে প্রথম কর্পোরেট হেলথ কেয়ার সেক্টরের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা, সেইখানে আমরা যখন শুরু করি তখন ডাইনামিকভাবে এই পেরেন্ট ট্রেনিং প্রোগ্রামটি আমরা 2007 সাল থেকে করছি। 2007 সাল, যখন কেউ এই ধরনের প্রোগ্রামের নাম সারা পৃথিবীতেই শোনেননি। 2007 সাল থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড পেরেন্ট ট্রেনিং প্রোগ্রাম করছি, যেটার নাম হচ্ছে প্রোগ্রাম অফ কেয়ার। এই প্রোগ্রাম অফ কেয়ারে আমরা প্রথম যে কাজটা করি, বাবা মাকে একটা 8 দিনের প্রোগ্রামের থ্রু দিয়ে নিয়ে যাই, যে সময়ে বাবা মা আগে সর্বপ্রথমে বুঝতে শেখেন যে শিশুর এই সমস্যাগুলোর পেছনে কারণ কত রকমের থাকতে পারে। বৈজ্ঞানিক কারণ। শিশুর 90% সমস্যা এটাতেই নিপাট হয়ে যায়। আমরা বাবা মার মুখ থেকে চলুন শুনি সত্যি সেরকম হয় কিনা। নমস্কার, আমি শ্রেয়সী দত্ত, ক্লিনিক্যাল লিড, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, সাইকোলজিস্ট পেশায়, নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার কলকাতা। আমার সাথে আমার সহকর্মী আছে মেঘা। মেঘার इंट्रोडक्शन वो नीचे दिए देवे। नमस्ते, मेरा नाम मेघा गोयनका है। मैं नवजातक चाइल्ड डेवलपमेंट सेंटर में जूनियर साइकोलॉजिस्ट हूँ। আজকে আমরা দুজন পেরেন্টসদের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স, তার বাচ্চাকে এখানে চিকিৎসা নেওয়ার পরে কি এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করতে চাই। তো আমরা সরাসরি চলে যাই। আমরা জিজ্ঞেস করব যে আপনারা কখন, কোন এজে, কোন বয়সে বাচ্চাকে এখানে নিয়ে এসেছিলেন? আমরা আমার ছেলেকে 5 বছর বয়সে এখানে নিয়ে এসেছিলাম।
আচ্ছা, আপনারা যখন এসছিলেন আপনারা কি ধরনের সমস্যা নিয়ে এসছিলেন বাচ্চার? আমরা যে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম, ওর যেমন ব্যবহারে কিছু মানে বিহেভিয়ারে কিছু প্রবলেম ছিল, ওর কিছু আই কন্ট্যাক্ট তেমন করতে পারতো না, ওর মানুষের সাথে যে সোশ্যাল যে কন্ট্যাক্ট করবে সেটা ওর মধ্যে কোনো কিছু ছিল না। তারপর সেই কমপ্লেনগুলো নিয়েই আমার এখানে আসা। আচ্ছা, মায়ের কাছ থেকে শুনি আরও কিছু কি সমস্যা ছিল বাচ্চার মধ্যে যেটা আপনারা নিয়ে এসেছিলেন ডাক্তারবাবুর কাছে? हाँ, मेरा बेटा मीन्स उसको हैंड फ्लैपिंग वगैरह, एक जगह पे कंटिन्यूसली जंप करना, गोल गोल घूमना, और भी और जैसा खाना वगैरह उसका कुछ ठीक नहीं था, स्लीप का प्रॉब्लम था, रात में बहुत देर तक जागता था, फिर रात में बहुत लेट सोने का, बहुत सारा प्रॉब्लम्स लेकर आए थे। अच्छा, तो आप यहाँ आने के बाद आपका यहाँ पे जर्नी कैसा रहा? यहाँ पर आने के बाद सर हमने फर्स्ट जायान को सर के पास लेकर गए। सर ने हमको पीओसी सजेस्ट किए थे, पेरेंट ट्रेनिंग जो होती है, हम लोग ने वो कंप्लीट किए पीओसी, जिसमें उसका बहुत इम्प्रूवमेंट हम लोग को मिला। बहुत আচ্ছা, improvement। বাবাকে জিজ্ঞেস করি এই পেরেন্ট ট্রেনিং প্রোগ্রামে আপনারা কি শিখেছিলেন? আমরা ফার্স্টে যখন প্যারেন্ট ট্রেনিং স্টার্ট করি তখন আমাদেরকে ফার্স্টে শেখানো হয় যে একটি অটিজম চাইল্ডকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। দেন আমরা শিখতে পারি ওকে যখন অ্যাগ্রেসিভ হয়ে যায় ওকে কিভাবে কন্ট্রোল করতে হবে, ওর ফুডটাকে কিভাবে আমাদেরকে ওকে প্রোভাইড করতে হবে, তারপর ওকে যে ওর যে আই কন্ট্যাক্ট আছে সেগুলোর জন্য আমাদেরকে কি যে রাস্তাগুলো আছে সেগুলো কিভাবে অবলম্বন করতে হবে ওর জন্য। তখন আমরা প্যারেন্টিং ক্লাস থেকে এই জিনিসগুলো শিখে থাকি। अच्छा, मम्मी को पूछते हैं कि आपको क्या पहले से ही पता था कि आपके बच्चे को ऑटिज्म है? हाँ, पहले हमने हमारी कंट्री में दिखाए थे डॉक्टर को, तो उन्होंने ऐसे स्पेसिफिक कोई टेस्ट नहीं किए थे, बट उन्होंने कुछ क्वेश्चंस किए थे, उसके बेसिस के ऊपर बोले थे कि उसको ऑटिज़म है, और मीन्स उसको थेरेपी वगैरह के लिए ले गए थे। हमने एक दिन ले गए थे, बट मुझे कुछ इतना अच्छा लगा नहीं, ट्रीटमेंट अच्छा कुछ सही नहीं लगा, तो फिर हमने मेरे जो चाइल्ड का जो पीडियाट्रिशियन है उनके पास लेकर गए, उनको बोले कि ये हमारा कंसर्न है, तो उन्होंने हमको सजेस्ट किए थे कि कोलकाता अपोलो हॉस्पिटल में एक डॉक्टर है, आप उनके पास लेकर जाइए। उनको सर का नाम एक्चुअली पता नहीं था, बट हम लोग जब कोलकाता अपोलो हॉस्पिटल में आए तब हमको पता चला सर का नाम अंजन भट्टाचार्य है, तो सर के पास में फिर हमने जायन को कंसल्ट किया। तो आने के बाद, कंसल्ट करने के बाद फिर आपने बोला कि आपने एक ट्रेनिंग किया था। हाँ, तो उस ट्रेनिंग के बाद फिर आपका जो जर्नी रहा उसके बाद का जर्नी आप कुछ बताइए। ट्रेनिंग हम लोग ने किए, यहाँ पर आकर कंप्लीट किए। ट्रेनिंग करने के बाद हम लोग वापस हमारी कंट्री में चले गए थे। अभी हम लोग 5 मंथ्स के बाद आए हैं। ये 5 मंथ्स में उसमें बहुत इम्प्रूवमेंट देखे। जब हम लोग ट्रेनिंग के लिए आए तब हमने सोचे क्या सर ने ये ट्रेनिंग दिए, ये इससे तो जायान का कुछ नहीं है, इसमें तो जायान का कोई इन्वॉल्वमेंट नहीं है, तो उसका कैसा अच्छा होगा, ये तो हम लोग करके क्या होगा। बट वो करने के बाद में जो इम्प्रूवमेंट आया तब समझ में आया कि क्यों ये ट्रेनिंग सर ने रखी है। उसमें उसका बिहेवियर मैनेजमेंट, लैंग्वेज मैनेजमेंट जितना भी है सब बहुत यूज़फुल है। इवन हम लोग के यहाँ पर जो हमारे हेल्प है वो जायान को देखकर हम लोग को बोलते हैं कि जब सर के पास लेके आने से पहले जो जायान था और अब जो जायान है उसमें बहुत डिफरेंस है, डे एंड नाइट का डिफरेंस है। আচ্ছা, তাহলে বাবার কাছ থেকে এটা শুনে নিই যে আপনারা পেরেন্ট ট্রেনিং প্রোগ্রামটা করেই আপনারা চলে গেছিলেন, তখনও আপনাদের কোনো থেরাপি সেরকম কিছু স্টার্ট হয়নি, তাই তো? তো এই 5 মাসে কি কি ইমপ্রুভমেন্ট এসছে বাচ্চার মধ্যে? আপনারা অনেক সমস্যা নিয়ে এসেছিলেন, শুধুমাত্র ট্রেনিংটা করেই কি কি ইমপ্রুভমেন্ট এসছে এটা একটু বলে দিলে ভালো হয়। প্রথমে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো আমাদের দেশে অনেক ডক্টর আছে যারা অটিজম নিয়ে অনেক কাজ করে থাকেন, বাট অটিজম জিনিসটা কি সেটা ভালো করে জানতে হবে, সেটার জন্য যে প্রপার ট্রিটমেন্ট সেটা সবাই আমার মনে হয় না দিতে পারে অ্যাকচুয়ালি। বিকজ আমি যখন এখানে প্যারেন্টিং ক্লাসে করার আগে যখন আমি আমার কান্ট্রিতে যখন একটি ডক্টরের কাছে যাই, সে অ্যাকচুয়ালি যে থেরাপি যে ক্লাসগুলো আমাকে সাজেস্ট করেছিল সেটা দেখলাম যে অটিজম আর প্রতিবন্ধীর মধ্যে তারা ডিফারেন্সটা তেমন বুঝে এবং তুলে ধরতে পারছে না। কারণ অটিজম যে মানে ব্যাধিটা আছে সে টোটালি আলাদা, আর যে প্রতিবন্ধী আছে তার
বা যে মানে ট্রিটমেন্ট আছে সেটা টোটালি আলাদা, বাট দুটোকে একসাথে করে জিনিসটাকে মানে খুব অন্যভাবে নিয়ে চলে যাচ্ছেন ট্রিটমেন্টটা। তো আমি যখন স্যারের কাছে যখন আসি, স্যার তখন আমাকে যখন প্যারেন্টিং ক্লাসে পাঠায়, তখন আমি নিজেও জানতে পারি অ্যাকচুয়ালি অটিজম কী। আমি যখন প্যারেন্টিং ক্লাস করার পর তখন আমি আমার ছেলের মধ্যে যে চেঞ্জেসগুলো পাই, প্রথমে যেটি হলো সেটি হলো ফুড নিয়ে অনেক কমপ্লেন ছিল, কোনোভাবেই খাওয়া দাওয়া করতো না, সেটাও ধীরে ধীরে স্টার্ট করে। ও মানুষের সাথে কোনো কন্ট্যাক্টের মধ্যে থাকতে পারতো না, ও টোটালি ডিফারেন্ট, একাকিত্ব সবসময় থাকতে পছন্দ করতো। তারপর আমি আস্তে আস্তে দেখলাম ও মানে সবার সাথে একসাথে বসে খেলাধুলা, কনভারসেশন সব কিছু আস্তে আস্তে স্টার্ট করে। ও তারপর ওর और माँ ऐड करे दिन माँ वो बोले दिन जैसे हम लोग आई कांटेक्ट उसका नहीं था। अभी उसको पहले जायान बुला बुला के हम लोग मीन्स टायर्ड हो जाते तो वो नहीं देखता था। अभी इसको जायान बोल के मीन्स आवाज़ देते हैं, 2-3 बार में ही वो टर्न करके देख लेता है कि उसको बुला रहे हैं। इवन वो उसकी सिस्टर के साथ में पहले बिल्कुल भी नहीं मिक्सअप होता था, अभी कुछ दिनों से लाइक उसकी सिस्टर के साथ में वो खेलता है, हंसता है, हम लोग के साथ डाइनिंग टेबल पे आकर वो बैठता है कि हम लोग अगर डाइनिंग टेबल पे बैठे हैं तो वो भी हम लोग के साथ में आकर बैठता है। वो अभी इन्वॉल्व होता है। उसका स्लीप का जो प्रॉब्लम था अभी बहुत मीन्स वो खुद से सोने के लिए आ जाता है। जब उसको नींद आती है मीन्स 10, साढ़े 10, 11 बजे तक जब उसको नींद आती है वो खुद से आ जाता है, लाइट्स ऑफ करता है, खुद दरवाज़ा बंद के सबको रूम में से बाहर निकाल कर वो खुद से आ जाता है। और इवन वो पॉइंट आउट करके भी उनको बोलता है कि आप बाहर जाओ, और वो मुंह से भी बोलता है जाओ। एंड फर्स्ट थिंग सबसे बड़ी बात ये है कि जब हमने सर के पास लेकर आए, हम लोग ने सिर्फ POC ट्रेनिंग करे उसके 1 मंथ बाद जायद ने बात करना भी स्टार्ट करा। मीन्स 1 वर्ड्स 2 वर्ड्स जो भी है उसने बोलना स्टार्ट कर दिया। ये बहुत बड़ा इम्प्रूवमेंट, सबसे बड़ा इम्प्रूवमेंट ये है कि उसके मुंह से जो वर्ड्स नहीं निकलते थे वो निकलना स्टार्ट हुआ, तो उसका फ्रस्ट्रेशन ऐसे ही थोड़ा थोड़ा कम होने लग गया। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই ইমপ্রুভমেন্ট এত দেখেছেন, বললেনও সবাইকে। আপনাদের বাদে, আপনাদের ছাড়া কি অন্য কেউ এই ইমপ্রুভমেন্টগুলো দেখতে পেয়েছে? জি অবশ্যই, কারণ আমরা যখন এখান থেকে বাসায় চলে যাই, যখন আমার প্যারেন্টস মানে ওর দাদা দাদি, ওর যে বড় চাচা চাচি আছে, সবাই যখন ওর চেঞ্জেসগুলো দেখে, তখন আমরা যখন 5 মান্থসের যে গ্যাপ ছিল, তারা বলছিল যে জায়ানের এত চেঞ্জেস, তোমরা কেন বসে আছো, তোমরা ফার্স্ট যে আবার কেন ট্রিটমেন্ট করাচ্ছ না, তাড়াতাড়ি চলে যাও এবং ওর থেরাপিগুলো স্টার্ট করো। আচ্ছা, বাহ, ভেরি গুড। বাড়ির লোকের কাছ থেকে এতটা সাপোর্ট পাওয়াটাও কিন্তু খুবই বড় ব্যাপার একটা, দারুণ। आपने कुछ बोलबेन? आप भी बोलिए। कोई और है क्या, कोई ऑब्जर्व किया, कोई चेंजेस, इम्प्रूवमेंट्स? हाँ, जैसे मेरी फैमिली में भी उसके नाना नानी लोग वो लोग तो अभी बहुत दूर रहते हैं, मुंबई में रहते हैं। वो लोग ने भी जब वो जैसे मोबाइल पे अगर उसको कॉल कर रहे हैं, फर्स्ट ऑफ ऑल तो स्क्रीन टाइम अलाउड नहीं है। स्क्रीन टाइम बंद करने से भी बहुत हम लोग को इम्प्रूवमेंट मिला है। पर मोबाइल पे कभी ऐसे कन्वर्सेट कर रहे हैं या उसको आवाज़ दे रहे हैं जायान, तो वो पहले देखता नहीं था, अभी वो देखता है, स्माइल करता है, इवन किस भी देता है अगर उसको बोलते हैं कैसे है, तो वो मीन्स देखता है पहले। तो मीन्स मेरे फैमिली में उसको अभी तक मतलब फिज़िकली मिले नहीं है, बट फिर भी उसको मोबाइल पर देखकर भी वो लोग भी इम्प्रूवमेंट्स उसका समझ रहे हैं कि उसका कितना इम्प्रूवमेंट है। पहले वो कुछ वर्ड्स नहीं बोलता था, अभी वो फ़ोन पे अगर उसको दिखा रहे हैं तो वो बोलता है हेलो, मीन्स वो खुद से बोलता है हेलो, मीन्स बहुत कुछ अभी बोलना स्टार्ट किया, समझना पॉइंट करके, मतलब जो इम्पोर्टेंट चीज़ है मीन्स अगर पॉइंट कर रहा है इसके तरफ तो इसको क्या बोलते हैं वो ही बोलता है। अगर कोई एनिमल्स वगैरह वो लेकर आता है तो वो जो एनिमल है वो वही बोलेगा, जो कलर्स है वो ही बोलता है, मीन्स स्पेसिफाई करके बोलता है। मीन्स ऐसा नहीं क्या देख रहा है कुछ है और बोल रहा कुछ है, वैसा नहीं, जो है वो बोलना स्टार्ट किया। কিছু কিছু ডক্টর ছিল যারা বলেছিল অটিজম কখনো ভালো হয় না, কিন্তু আমরা যখন অঞ্জন ভট্টাচার্য স্যারের কাছে আসি তখন আমাদের বিশ্বাস যে না, অটিজম ভালো হয় এবং এটি সব দিক থেকেই ভালো হবে এবং সে একটি সুস্থ বাচ্চার মতো আরও 10টি বাচ্চার মতো ও চলাফেরা করতে পারবে। सर के यहाँ पर आकर ही फर्स्ट सुने क्या ऑटिज़म ठीक होता है और पूरी तरीके से होता है, ये तो ऐसा ट्रीटमेंट कहीं पर भी नहीं है, सर के जैसा ट्रीटमेंट कहीं नहीं। और सर और इवन सर की फुल टीम बहुत सपोर्टिव है, बहुत। थैंक यू। जैसा आपने ट्रीटमेंट के बारे में बोला, तो थेरेपीज होने के बाद क्या क्या इम्प्रूवमेंट्स आपको और मिला? हाँ, थेरेपी अभी हम लोग ने 2 डेज़ 3 डेज़ हुआ है स्टार्ट किया, आज 3rd डे है।
3 डेज़ में ही जैसे हम लोग वो बहुत ज़्यादा लाउड शाउट करता था, वो करता था, जंप करता था एक जगह पे, Hand 2 flapping डेज़ करता में था। ही उसका हैंड फ्लैपिंग और जंप करना बहुत कम हो गया। और हम लोग जैसे पहले बाहर जाते थे वो ऑल टाइम चिल्लाता था, हैंड फ्लैपिंग, जंप करना। Always अभी hyper हम लोग रहता था। हाइपर रहता था, अभी हम लोग उसको बाहर भी लेकर गए, वो मीन्स नॉर्मली बैठ रहा है, चेयर लेकर वो खुद से बैठ रहा है, सब कुछ कर रहा है। इवन 2 डेज़ का थेरेपी हमने स्टार्ट किया, आज थेरेपी के लिए 3rd लेकर गए, वो चेयर पे बैठकर उसने किया थेरेपी, पूरा कंप्लीट किया वो सेशन उसने पूरा और दूसरे complete किया। सेशन के लिए वो खुद ही और चला दूसरे गया। सेशन के लिए वो खुद हम लोग को फोर्स कर रहा है कि मुझे वो क्लास में भी लेकर जाओ। वेरी गुड। दारुण दारुण। ताहले बस 2 दिन में ही आप अच्छा। लोग 2 का दिन इतना में। इम्प्रूवमेंट आपने देखा है। तो ये जो থেরাপি हो रहा है, এই থেরাপিটা কিন্তু আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অনুযায়ী থেরাপি দিই। এই মাল্টিডিসিপ্লিনারি টিম কেন? কারণ যে আমরা চাই একটা বাচ্চার ইমপ্রুভমেন্টটা যাতে বায়ো, সাইকো আর সোশ্যালভাবে হয়। বায়োলজিক্যাল জায়গাটা যেখানে মেডিকেল জায়গাটা, সেটা আমাদের ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান হেল্প করেন। ওই জায়গাটা খুব ইন্ট্রিকেট, ভীষণ ইম্পর্টেন্ট আর কি। কারণ যে অনেকে আমরা শুনি, আমরা এখনও শুনতে পাই যে এরকম স্পেশাল নিডস কিন্তু শুধু সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ে ঠিক হয়, সেটা কিন্তু নয়। কারণ যে এটা নিউরোবায়োলজি এতটাই স্ট্রং যে বায়োলজিক্যাল অ্যাসপেক্টে স্পেশালাইজডভাবে না ট্রিট করলে, সাইকোলজিক্যালিও স্পেশালাইজ না ট্রিট করলে, সোশ্যালি কিন্তু বাচ্চা কখনোই ফাংশন করতে পারবে না, যথেষ্ট ক্যাপাবিলিটি দিয়ে কিন্তু সোসাইটিতে মিশতে পারবে না। তো এই যে বায়ো, সাইকো, সোশ্যালটা আমরা অ্যাড্রেস করি যখন, তখন আমাদের কিন্তু একজন বা দুজনের দ্বারা হয় না, আমাদের একটা গোটা টিম লাগে যারা আলাদা আলাদা ফিল্ডে স্পেশালাইজ, এক্সপার্ট, বিদেশ থেকে ট্রেন্ড, তাদের দ্বারাই কিন্তু বাচ্চাদের এরম ধরনের ইমপ্রুভমেন্ট হয়। থ্যাংক ইউ। নমস্কার, আমি প্রশান্ত গায়েন। আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট। আপনারা শুনছিলেন বাবা মাদের কথা, তারা পিওসি করেছেন, করে নিজের দেশে ফিরে গেছিলেন, তারপর আবার এসছেন। ওনারা বললেন যে প্রায় অনেকটা, অর্থাৎ 80 থেকে 90% সমস্যার সমাধান আপনার হয়ে গেছে। তাহলে পড়ে রইল কতটা? 10 কি 20 ভাগ। এই 10-20 ভাগ যখন নিয়ে বাচ্চাটি আমাদের কাছে আসবে, তখন এই বাচ্চাটির যে পিওসির যে খরচা হয়েছিল, তারপরে যে 10 থেকে 20 ভাগের খরচা, এই খরচা অনেক অনেক কম হয়ে যায়। এটা তারা নিজেদের দেশে এই সার্ভিসটা পাননি। পিওসি একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা মানে আমাদের প্রোগ্রাম হয়। এখান থেকে প্রথমেই বাচ্চাদের, ধরুন বাচ্চা কেন কথা বলছে না, বাচ্চা কেন খাচ্ছে না, বাচ্চা ঘুমোচ্ছে না, বাচ্চা সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে, অনেকগুলো ফ্যাকাল্টি থাকে। একটা পিওসি, 8 দিনের পিওসিতে বাচ্চার বাবা মার অনেক অনেক প্রশ্নের জবাব তারা পেয়ে যান। এর ফলটা কি হয়? বাচ্চার সঙ্গে বাচ্চার বাবা মা বাড়িতে যে ব্যবহারটা তাদের না করার আর যে ব্যবহারটা করার, সেটাই পিওসি থেকে তারা মানে উপলব্ধ করে নেন। এবং ব্যবহারই যখন মানে চেঞ্জ হয়ে যায়, তখন খুব তাড়াতাড়ি সুফলটা পাওয়া যায় এবং কস্ট এফেক্টিভ, ভীষণ কস্ট এফেক্টিভ। এই যে 80-90 ভাগ আগে পিওসিতে যে মানে তাদের যা জানা হয়ে গেল, আর বাকি থাকে 10 থেকে 20 ভাগ, যেটা আমাদের কাছে জলবৎ তরলঙ্গের মতো হয়ে যায়। কারণ আমি এখানে আবার একা নই, এখানে আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিম, একজন এক একটা সমস্যা নিয়ে কাজ করতে শুরু করেন। ফলে এই বাচ্চাটি সাধারণ একটা নর্মাল জীবনে ফিরে আসতে খুব বেশি দিন তখন আর তার টাইম লাগে না। এনারা যে বাচ্চার কথা বলছিলেন, হ্যাঁ, একটা হয় স্ট্রেঞ্জার্স ফোবিয়া, সেটা আমাদের সাধারণ লোকের মধ্যে হয়। বাচ্চারা এসছিলেন আমাদের ঘরে, যখন প্রথম ঢুকলো, কোথাও বসছে না, তাকাচ্ছে না, আসলে আমার ঘরটা তার অচেনা, আমি মানুষটি অচেনা। এই স্ট্রেঞ্জার্স ফোবিয়াটা কাটাতে আমরা 1 থেকে 1.5 দিন লেগেছিল। 3rd ডেতে কিন্তু বাচ্চাটি খুব সুন্দরভাবে বসে যায় এবং সেটা বাচ্চার বাবা মা পরেও স্বীকার করেছেন যে স্যার, আমাদের বাচ্চা এত তাড়াতাড়ি আপনার অ্যাক্টিভিটিতে এনগেজ হয়ে যাবে আমরা ভাবতে পারিনি। এবং আমাদের একটা জিনিস আমরা যেটা করি, একটা গ্রুপ থেরাপি করি। গ্রুপ থেরাপি করার এটাও কিন্তু আমাদের এই মানে এনসিডিসি বা বলুন বা অ্যাপোলো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার যেটা আছে, আমরা প্রথম শুরু করি কলকাতার বুকে গ্রুপ থেরাপি। গ্রুপ থেরাপি করার কতগুলো লক্ষ্য থাকে। একটা হচ্ছে ওয়েট ফর টার্ন টেকিং, অর্থাৎ আমার সুযোগটা কখন হয় ততক্ষণ পর্যন্ত বসে থাকা। এই পেশেন্সটা বাচ্চাদের ডেভেলপ করে কিন্তু এই গ্রুপ থেরাপি। দ্বিতীয়ত মোটিভেশন, ও করছে তাহলে আমিও পারবো। তৃতীয়ত সোশ্যালাইজেশন, ধাক্কা ধাক্কি, কাড়াকাড়ি, এই সমস্ত জন্য বাচ্চাকে স্কুলে পাঠানো যায় না। যখন গ্রুপ থেরাপি 5-6 জন একটা গ্রুপ হয়, বাচ্চারা সেখান থেকে স্কুলে যাবার মানে প্রি স্কুল ব্যাপারটা আমাদের এই গ্রুপ থেরাপির মধ্যে দিয়ে ডেভেলপ করে নেয়। আর এতগুলো জিনিস
ছাদের তলায় আমাদের এই কলকাতাতে আর কোথাও বোধহয় পাওয়া যায় না। আপনারা শুনলেন আমাদের বাবা মাদের কাছ থেকে, ভিন দেশের বাবা মা, আর আপনারা শুনলেন আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের যিনি প্রথম থেরাপিস্ট ছিলেন সেই প্রশান্ত গায়েনের কাছ থেকে। এখন আমরা মাল্টিডিসিপ্লিনারি, এখন আমরা অনেকে মিলে কাজ করি। এই প্রোগ্রাম অফ কেয়ার কিন্তু সেই প্রশান্তর আমল থেকেই চলছে। বাবা মাদের শেখানো, যেটাকে বলা হয় ডিমিস্টিফাইং, কেননা এই যে অটিজম, এটা বাবা মার মুখ থেকেই শুনলেন যে তারা নিয়ে গেছিল চিকিৎসার জায়গায়, পছন্দ হয়নি, তারা নিয়ে গেছিল অন্য জায়গাতে যেখানে তাদের শিশুদের, বিকলাঙ্গ শিশুদের সঙ্গে রাখা হয়েছিল। আচ্ছা, আমরা জানি যে অটিজমও এক ধরনের বিকলাঙ্গতা, আমাদের এই বাবা মার কিন্তু সেটা মনে হয় না, আর মনে হয় না। এই যে মনে হয় না, সেটা ওই 8 দিনে হয়েছে। তারপরে তারা 5 মাস এদেশে ছিলেন না, নিজের দেশে গেছেন, নিজের জিনিসপত্র সামলেছেন। কেন ওই যে 10 থেকে 20% প্রশান্ত বলছে পড়ে রয়েছে, সেটা টেকনিক্যাল, সেটা আমাদের টেকনিক্যাল লোকেদের দিয়েই সামলাতে হবে। সেটার মধ্যে থেরাপি আছে, সেটার মধ্যে সাইকোলজি আছে, সেটার মধ্যে ডাক্তারি আছে, বায়ো সাইকোসোশ্যাল, সমস্তটা একসাথে ম্যানেজ করতে আর 10 থেকে 20% পড়ে রয়েছে। এইটা এবার তাদের আমাদের দেশে এসেই করতে হবে, কেননা এইটা এত সহজে মেটানো আর কোনো জায়গাতে সম্ভব হবে না। এইটাই কলকাতা ডেভেলপমেন্ট মডেলের মাহাত্ম্য। কলকাতা ডেভেলপমেন্ট মডেল সেই জন্য আমাদের দেশে তৈরি করা, সারা পৃথিবীর জন্য ইন্ডিজেনাস লো কস্ট সলিউশন, যেখানে চিকিৎসাটা দিলে শিশুটি ভালো হয়ে যায়। ভালো হয়ে যায় মানে কি হয়, সে একটা নর্মাল স্কুলে গিয়ে আর 5টা নর্মাল বাচ্চার মতো পড়াশুনো করতে শুরু করে দিতে পারে, খেলাধুলা করতে শুরু করে দিতে পারে। আর আমাদের এই বাচ্চারা কীরকম মেডেল আনে, সেটা আমরা পরের দিন আর একটা প্রোগ্রামে আপনাদের শোনাবো, সেই ইচ্ছা রইল। আপনারা বাবা মার অভিজ্ঞতাটা শুনলেন, বাবা মা বললেন, এবং ডক্টর ভট্টাচার্যের টিমের তার অত্যন্ত সুযোগ্য সতীর্থ, দীর্ঘকালের সতীর্থ মিস্টার প্রশান্ত গায়েন, তিনি বললেন কিভাবে পিওসি তার কাজটাকে কতটা হালকা করে দিয়েছে। তারা পিওসিতে জেনে গেলেন বাচ্চার সঙ্গে আচরণটা কি করতে হবে। কারণ বাবা মা বলছেন যে অটিজম ছিল বাচ্চার, বলছে ডাক্তাররা, কিন্তু সে অটিজমের চিকিৎসা হচ্ছে না। আমরা পিওসিতে এসে শিখলাম অটিজম কাকে বলে, অটিজম হলে বাচ্চার সঙ্গে আচরণটা কী ধরনের হতে হয়। কারণ অটিজম তো সমস্ত বাচ্চার থাকবে না, সে তো স্পেশাল নিডস, বিশেষ চাহিদা রয়েছে তার। তা বিশেষ চাহিদা কে মেটাবেন? সবার প্রথম বাবা মা, কারণ তিনিই তো শিশুর সঙ্গে সবথেকে বেশি সময় বাড়িতে কাটাবেন। তা তিনিই যদি তার আচরণকে পরিবর্ধিত না করতে পারেন, তাহলে ডাক্তারবাবু শত চিকিৎসা করলেও তো সে বাচ্চা কোথায় থাকবে। তিনি নিজে মুখে স্বীকার করছেন এই পিওসি তার জীবনে কিভাবে আলো জ্বালিয়ে দিয়েছে। পিওসিতে তিনি জানতে পেরে গেলেন যে অটিজম রোগটা কী, তার চিকিৎসা কিভাবে হবে, এবং আমরা অর্থাৎ বাবা মারা শিশুর সঙ্গে কী ধরনের আচরণ করব। অর্ধেক কাজ পিওসি করে দিল, বাদবাকি যে সামান্যটা পড়ে রইল সেটা কি হবে, থেরাপিস্টরা বাদবাকিটুকুকে ঘষা মাজা করবেন। সেই পরিবর্ধন এবং সেই শিশুটি প্রথম দিন যখন এলো তখন সে হয়তো মানিয়ে নিতে পারেনি, দ্বিতীয় দিন যখন এলো সে কিন্তু অনেকটা মানিয়ে নিল, তৃতীয় দিন থেকে সে থেরাপিস্টের বন্ধু হয়ে গেল এবং কাজটাও প্রায় কিন্তু শেষ হয়ে গেল অত্যন্ত কম খরচ। কতদিন? সাকুল্যে হয়তো 2 মাস কি 1 মাস কি 3 মাস। যে জটিল সমস্যা ছিল, সারা পৃথিবী ঘুরে বেরিয়ে মিটছিল না, সেই সমস্যার কী সুরাহা তারা কত তাড়াতাড়ি করলেন এবং কতটা বিজ্ঞানসম্মতভাবে করলেন, যেটা বাবা মা স্বীকার করে নিচ্ছেন। ডাক্তারবাবু খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কি হয়, কিভাবে করা হয়। তারা যে দেশ থেকেই আসুন না কেন, সুস্থতাই হচ্ছে মূল লক্ষণ। ডাক্তারবাবু বলেন যে আমাদের এখানে পেশেন্ট আসলে সুস্থ হয়ে যায়। কি করে হয় সেটা আপনারা দেখলেন। আজকের মতো বিদায়, নমস্কার। আবার দেখা হবে সামনের ঠিক এই সময়। সকলে খুব ভালো থাকবেন এবং সর্বোপরি আপনাদের শিশু সন্তান যেন খুব ভালো থাকে ডক্টর অঞ্জন ভট্টাচার্য এবং তার টিমের হাত ধরে। বাচ্চা মোটে খেতে চায় না, রোগা ডিগডিগে, কেবল ভোগে, ভীষণ দুষ্ট, লেখাপড়া করতেই চায় না, রেজাল্ট যাচ্ছে তাই।
সারাদিন মোবাইল ঘাটে, পড়াশোনা লাটে। 4 বছর পার হয়ে গেল, কথা বলে না। হাতের লেখা জঘন্য, স্কুলের সময় হলেই কাঁদতে শুরু করে। কিছুতেই চুল কাটা বা চান করানো যায় না। বড় হয়ে গেছে তাও বিছানায় হিসি করে। সারাতে চান এখনই? দেখুন প্রতি শুক্র ও রবিবার ঠিক সন্ধে 6টা 25 মিনিটে ডাক্তার অঞ্জন ভট্টাচার্যের স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠান।